এসবি বেস্ট টিউশনে সবাইকে স্বাগত। আশা করি ছাত্রছাত্রীরা তোমরা খুব ভালো আছো। আজ ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা সেমিস্টার 4 যারা বাংলা পাশে নিয়ে পড়ছো তাদের জন্য আমি আজ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এলসিসি 2 সামনে যে তোমাদের এক্সাম আছে তোমরা জানো, তো এলসিসি 2 একটি গুরুত্বপূর্ণ বাছাই করা কোশ্চেন এবং উত্তর নোটস আকারে আমি তোমাদের সামনে তুলে ধরবো। দেখে নাও ছাত্রছাত্রীরা, বোর্ডে আমি লিখে রেখেছি, দেখো। শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি আলোচনা করো। কি বললাম? শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি আলোচনা করো। এই কোশ্চেনটা কিন্তু এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, নোটস আকারে তোমাদের সামনে তুলে দেবো। তার আগে বলে রাখি, একটু কোশ্চেন প্যাটার্নটা আমরা আলোচনা করি। দেখো, 10 নম্বরে তোমাদের 3টি থাকবে, 5 নম্বরে তোমাদের 4টি থাকবে এবং 15 নম্বরে 1 নম্বরে 15টি থাকছে। বুঝতে পারলে? এই গেলে তোমাদের কোশ্চেন প্যাটার্ন। এবং এই কোশ্চেনটা কিন্তু এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পারলে কোশ্চেনটা কিভাবে আসবে? কোশ্চেনটা এমন ভাবে আসবে যে শব্দার্থ পরিবর্তনে কয়টি ধারায় ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটি ধারা উদাহরণ সহ আলোচনা করো। তাই আমি তোমাদের সামনে নোটস আকারে তুলে দেবো। অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো। চলো ছাত্রছাত্রীরা, আমরা নোটসগুলো দেখে নিই। তো দেখো ছাত্রছাত্রীরা, তোমাদের সামনে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নটা নিয়ে আলোচনা করব নোটস আকারে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বুঝতে পারলে? কি কোশ্চেনটা দেখে নাও। ভাষা বিজ্ঞানীরা বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলিকে কটি ভাগে ভাগ করেছে? শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারার সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। দেখো, মার্ক দিয়ে দিয়েছে 2 + 4 + 4। বুঝতে পারলে? চলো, শব্দার্থ পরিবর্তনে 3টি ধারায় শব্দার্থ পরিবর্তন হয়ে থাকে। কি? অর্থ বিস্তার বা অর্থ প্রসার, অর্থ সংকোচ, অর্থ সংক্রম বা অর্থ সংশ্লেষ। এই 3টি ধারা তোমাদের সামনে আমি আজ আলোচনা করব। তোমাদের যে কোনো দুটি ধারা বলেছে। বুঝতে পারলে? তোমাদের যে কোনো দুটি ধারা বলেছে, তোমরা কিন্তু যে কোনো দুটি ধারা করবে। আমি কিন্তু 3টি আলোচনা করে দিচ্ছি। চলো দেখো, অর্থ বিস্তার সংজ্ঞাটা ভালো করে দেখে নাও। যদি কোনো শব্দ প্রথমে কোনো সংকীর্ণ ভাব বা সীমাবদ্ধ বস্তুকে বোঝায় এবং কিছুকাল পরে ব্যাপকভাবে বা অধিকতর বস্তুকে বোঝায়, তবে সেই প্রক্রিয়াকে অর্থ বিস্তার বা অর্থ প্রসার বলা হয়। দেখো, সংজ্ঞাটা কিন্তু ভালো করে তোমরা পড়বে, না হলে কিন্তু বুঝতে পারবে না। চলো আমরা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। যেমন দেখো, আগে সংস্কৃতে বর্ষ শব্দের অর্থ ছিল বর্ষাকাল, অর্থাৎ বৎসরের একটিমাত্র অংশ। পরে শব্দটি বৎসরের একটিমাত্র অংশ অর্থে ব্যবহৃত না হয়ে সারা বৎসর অর্থে ব্যবহৃত হতে থাকে। এখানে বর্ষ শব্দের অর্থ বিস্তার ঘটেছে। বুঝতে পারলে? তেমনি সংস্কৃতে পরশু শব্দের অর্থ আগে ছিল আগামীকাল, আগামীকালের পরের দিন। এই শব্দ থেকে বাংলা এসেছে পরশু, কিন্তু এর মানে এখন হয়েছে আগামীকালের পরের দিন ও গতকালের আগের দিন। অর্থাৎ যা শুধু ভবিষ্যৎ কালে অর্থ বোঝাতো, তা এখন ভবিষ্যৎ ও অতীত দুই ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখানে পরশু শব্দে অর্থ বিস্তার ঘটেছে। বুঝতে পারলে? মানে কি, আগে ছোট শব্দগুলো ছোট আকারে প্রকাশ করা হতো, এখন সেটাকে বড় আকারে প্রকাশ করা হচ্ছে। যেমন দেখো, কালি শব্দের মূল অর্থ কালো রঙের তরল পদার্থ। মানে আগে কি করা হতো? আগে তোমাদের কালি শব্দের কি অর্থ হতো? কালো রঙের তরল পদার্থ। কিন্তু বর্তমানে কালি শব্দের অর্থ কি? দেখো, এখন কালি বলতে যে কোনো রঙে লেখার কালি বোঝায়। বুঝতে পারলে? এটা হচ্ছে তোমাদের উদাহরণ। দেখো, তোমাদের আশা করি তোমাদের অর্থ বিস্তারটা বুঝতে পারলে। আশা করি ভালো করে ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে। নেক্সট চলো, অর্থ সংকোচ মানে কি? অর্থ সংকোচ মানে কি? যেমন শব্দকে ছোট করা হয়েছে। দেখো, প্রথমে কোনো শব্দের অর্থ যদি একাধিক বস্তুকে বা ব্যাপকভাবে বোঝায় এবং কিছুকাল পরে যদি তার অর্থ একাধিক বস্তু বা ব্যাপকভাবে না বুঝিয়ে তার মধ্যে একটিমাত্র ভাব বা বস্তুকে বোঝায়, তবে সেই প্রক্রিয়াকে অর্থ সংকোচ বলে। দেখো, তোমরা কিন্তু সংজ্ঞাগুলো আবারও বলছি, সংজ্ঞাগুলো ভালো করে পড়বে। বুঝতে পারলে? চলো উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। যেমন সংস্কৃতে প্রথম প্রদীপ শব্দের অর্থ ছিল সব রকমের আলো।
হ্যাঁ, প্রথমে তোমাদের সংস্কৃত, প্রথমে কি প্রদীপ শব্দের অর্থ কি ছিল? সব রকমের আলো, সব রকমের আলো। কিন্তু এখন এখন প্রদীপ শব্দের অর্থ কি দেখো, পরে বাংলা এর অর্থ দাঁড়ায় সব রকমের আলো নয়, একটি বিশেষ রকমের আলো, যা পিতল বা মাটি তৈরি এবং যা তেল বা সলতে সংযোগে আলো দান করে। আগে প্রদীপ কি ছিল? আগে দেখো, আগে প্রদীপ মানে কি ছিল? সব রকমের আলো ছিল, কিন্তু এখন সেটা নয়। এখন কি বলেছে? পিতল বা মাটির তৈরি এবং যা তেল বা সলতে সংযোগে আলো দান করে, সেটা হচ্ছে প্রদীপ। এখানে প্রদীপ শব্দে অর্থ সংকোচ হয়েছে, বুঝতে পারলে? যেমন আর একটা দিয়েছি দেখো, মনুষ্য থেকে বাংলা আগত মুনিশ শব্দে অর্থে সর্বশ্রেণী মানুষ নয়, এখানে শুধু মজুর। দেখো, এটা আমি তোমাদের অর্থ সংকোচ, বুঝতে পারলে? চলো নেক্সট, আমি তোমাদের তিনটি আলোচনা করে দিচ্ছি। হ্যাঁ, তোমরা কিন্তু যে কোনো দুটি লিখবে। অর্থ সংক্রম, অর্থ সংক্রম। দেখো কি বলেছে, শব্দের অর্থ পরিবর্তন কতগুলি ধাপের মধ্য দিয়ে হয়। অনেক সময় অর্থ পরিবর্তন হতে হতে শেষ ধাপে এসে শব্দের এমন নতুন অর্থ দাঁড়িয়ে যায় যে মূল অর্থের সঙ্গে তার কোনো সহজে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, তাই আবারও বলছি, সংজ্ঞাগুলো ভালো করে পড়লে তোমরা কিন্তু বুঝতে পারবে। অর্থের সঙ্গে তার যোগ সহজে খুঁজে পাওয়া যায় না। দেখো উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। তখন মনে হয় শব্দটি অর্থ এক বস্তু থেকে একেবারে অন্য বস্তুতে সরে এসেছে। এই ধরনের পরিবর্তনকে বলে অর্থ সংশ্লেষ বা অর্থ সংক্রম। যেমন সংস্কৃতি প্রথম ঘর্ম বলতে বোঝাতো গরম, সংস্কৃতি, কিন্তু এখন বাংলায় বোঝায় ঘাম বা শেল। দেখো, আগে কি বোঝায়? সংস্কৃত ঘর্ম মানে কি? গরম, কিন্তু এখন সেটা বোঝাচ্ছে না। দেখো কি বোঝাচ্ছে? ঘাম। ঘর্ম ঘাম কতটা আলাদা? অনেকটা আলাদা। আর আরো সার্থক উদাহরণ, আর একটু যদি আমরা উদাহরণ দিই বুঝতে পারবো। পাত্র শব্দের অর্থ দেখো, সংস্কৃতে এর অর্থ ছিল পান করা আধা, তাই এই থেকে অর্থ বিস্তারের ফলে মানে দাঁড়ায় যে কোনো রকমের আধার। তাই থেকে অর্থ সংকোচের ফলে মানে দাঁড়ায় কন্যা দান করা আধার। এখন সংকীর্ণ অর্থ হলো বর। এখন পাত্র মানে কি? বর, কিন্তু আগে সেটা অন্য অর্থে দাঁড়াতো। এখানে যেহেতু মূল অর্থের সঙ্গে বর্তমান অর্থের যোগ সহজে খুঁজে পাওয়া যায় না, সেহেতু একে অর্থ সংক্রম বলতে পারি। হ্যাঁ, যেমন আর একটা উদাহরণ দিয়ে তোমরা বুঝতে পারবে। দেখো, সন্দেশ শব্দেও অর্থ পরিবর্তনে একাধিক প্রক্রিয়া কাজ করেছে। এই শব্দের মূল অর্থ ছিল খবর, সংবাদ। যখন ডাক ব্যবস্থা প্রচলিত ছিল না, তখন আত্মীয়দের বাড়িতে যে ব্যক্তি খবরাখবর নিতে যেত, সে কিছু মিষ্টান্ন নিয়ে যেত। এই অনুষঙ্গের সূত্র ধরে সন্দেশ শব্দের অর্থ দাঁড়ায় মিষ্টান্ন। খবর থেকে মিষ্টান্ন, এটা অর্থ সংক্রম। খবর থেকে মিষ্টান্ন, দেখো কতটা ফারাক। প্রথমে যে কোনো রকমের মিষ্টান্ন বোঝাতো। প্রথমে যে কোনো রকমের মিষ্টান্ন বোঝাতো, এখন এক বিশেষ ধরনের মিষ্টান্ন বোঝায়, এটা আবার অর্থ সংকোচ। দেখো, আমি তোমাদের তিনটি ধারা সুন্দর করে আলোচনা করে দিলাম, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবং তোমরা এলসিসি তোমাদের সামনে প্রথম পরীক্ষা হবে, তো আর তোমাদের কি কি নোটস লাগবে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আমি আমি দেওয়ার চেষ্টা করব। এবং অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের কাছে শেয়ার করো, সাবস্ক্রাইব করে রেখে দাও এবং চ্যানেলের পাশে থেকো। আশা করছি তোমাদের ফোর্থ সেমিস্টারের যেসব সাবজেক্ট আমি আলোচনা করব, যে সাজেশন আলোচনা করব, এর মধ্যে কিন্তু সব প্রায় কমন পাবে। অবশ্যই সবাই ভালো থেকো, সুস্থ থেকো।